শেষ পর্যন্ত ঋষির গলায় মালা দিয়ে ঋষিকেই বিয়ে করে নিল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি যখন ঘরে এসেছে সকালবেলায়, তখনই দেখতে পায় খাটের ওপরে একটা ফুলের তোড়া আর সুন্দর একটা লাভ লেটার লেখা, যেখানে লেখা রয়েছে, আমি জানি তোমার অনেক বড় বিপদ হতে চলেছিল, তার কিছুটা দায়ী আমার উপরেও। আমি তোমার ভালো মন্দের দায়িত্ব নিলাম। তোমার ভালো মন্দতে আমাকে তুমি পাশে পাবে। আমি সবসময় তোমার পাশে থাকব। আজকের পর থেকে আমাদের জীবনটা একই সূত্রে গাঁথা হতে চলেছে, যে জীবনে অনেক ঝড় ঝাপটা তুফান আসবে, কিন্তু সবসময় তুমি আমাকে তোমার পাশে পাবে। কখনোই আমি তোমার হাত ছেড়ে দেব না কোনো পরিস্থিতিতেই। শুধু বিশ্বাসটা আমার ওপর রেখো, ব্যাস এটুকুই চাই, বাকিটা আমি সব কিছু সামলে নেব। এরপরেই মনে মনে উজি ভাবে, এত কম সময়ের মধ্যে ঋষি ব্যানার্জি আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ভালোবাসা যে শুধুই তাকে কষ্ট দেবে এছাড়া আর কিচ্ছু নয়। আরও অনেক কথাই লেখা আছে যে আমি তোমাকে এতটাই ভালোবাসি, মনে হয় যেন তুমি আমার কতদিনের চেনা। তোমাকে ছাড়া আমি এখন আর এক মুহূর্তও থাকতে পারি না। কত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে আমি এখন সেটাই ভাবছি। সব দেখার পর উজির চোখের থেকে জল ঝরতে থাকে। তখনই চলে এসেছে নিশা আর বলে, কিরে তুই কি ভাবছিস বলতো? আর এটা কি লাভ লেটার? দেখি কে দিয়েছে। ঋষি ব্যানার্জির লেখা লাভ লেটার দেখে নিশা খুব রেগে যায় আর বলে, এই সমস্ত ছেলেদের মনে হয় কি ঠাটিয়ে দুটো দিই, দাঁড়া আমি এক্ষুনি এটা ডাস্টবিনে ফেলে দেবো, আগুন লাগিয়ে দেবো এটায়। তখনই উজি বলে, দাঁড়া দিদি, শান্ত হ। সব কিছুতে যদি তুই এত ব্যস্ত হয়ে যাস, ওভার রিয়েক্ট করতে থাকিস, তাহলে তো বিপদ বাড়বে বই কমবে না। তুই এটা কোন ডাস্টবিনে ফেলবি আর কোথায় বা পোড়াবি বল? তখনই নিশা আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এরপর উজি বলে, মাথাটা ঠান্ডা কর, এমন কিছু বাড়াবাড়ি করিস না যাতে একুল ওকুল দুকুলি যায়। আমার মনে হয় আমাদের বিপদের সময় মাথাটা একদম বরফের মতো ঠান্ডা রাখাটা দরকার। তার মধ্যেই চলে এসেছে তিমির বাবু আর বলে, নিশা তুমি তো আমাকে বলেছিলে চলে যেতে, কখন যাব আমি? তখনই নিশা বলে, আমি যখন বলবো তখনই যাবেন, আপনার তার আগে পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হবে, কিন্তু খবরদার ওদের সীমানার বাইরে চলে যাবেন। তিমির বাবু বলে, ঠিক আছে নিশা, তুমি চিন্তা করো না, তুমি যেমনটা বলেছ তেমনটাই হবে। এদিকে সকাল তো হয়েছে, ঋষির মা কাকিমা মাসিমণি সবাই মিলে অপেক্ষা করছে কখন ঋষি আসবে, কারণ আজকে ঋষিকে দই চিড়ে খাওয়ানো হবে সকালবেলায়। বিয়ের নিয়মের মধ্যে এটা একটা। এরপরেই শোভাদেবী বলে, আমার ছেলেটা যে কোথায় গেল কে জানে, এতটা বেলা হয়ে গেল উঠছেই না এখনো। এরপর খেয়া চলে গেছে ডাকতে। খেয়া বলে, মা দাদাভাই তো ঘরে ছিলই না, কোথাও একটা গিয়েছিল। তা দাদাভাই কোথায় গিয়েছিলিস বল বল। কিন্তু ঋষি তখন কিছু বলতে চায় না। শোভাদেবী বলে, এই তোরা আমার ছেলেটার পিছনে লাগছিস, ব্যাপারটা কি? আমার ছেলে মর্নিং ওয়াক করতে গিয়েছিল কি ঋষি, তাই তো? ঋষি তখন নিজের মায়ের কথাতেই সায় দিতে থাকে। এদিকে নিশা বলে, তুই কিন্তু কোনোভাবেই ওই ঋষি ব্যানার্জির ফাঁদে পা দিবি না বোন, তাহলেই কিন্তু সর্বনাশ, এটুকু মাথায় রাখিস। ঋষি ব্যানার্জি আবারও একটা চাল চালতে চলেছে, কিন্তু আমি সেটা কিছুতেই আর হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। নে একটু দই চিড়ে নিয়ে এসেছি, খেয়ে নে তো। আরে এটা একটুখানি মুখে দিলেই হবে, চিন্তা করিস না, বাকিটা আমি মেরে দেব। এর মধ্যেই শঙ্খ আর ঐশী ঘুম থেকে উঠে পড়েছে। খেয়া এসে বলে, হ্যাঁ রে দিদি ভাই, বুবুন কোথায়? বুবুনকে তো দেখছি না। ঐশীর ছেলেই হচ্ছে বুবুন। আর ঐশী তখন বলে, ওকে তো হস্টেল থেকে আনাই হয়নি, ও ওখানেই রয়েছে। তখনই খেয়া বলে, ও তো আমাদের বাড়ির একমাত্র বাচ্চা, এত বড় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর ও থাকবে না, সেটা কেমন লাগে না শঙ্খদা? এটা কি ঠিক হচ্ছে? শঙ্খ তখন বলে, কি করব বলো, মানে তো এত দুষ্টু হয়েছে, ওকে এখন ওখান থেকে এখানে আনাও যায় না। কিন্তু খেয়া বারবার করেই বলতে থাকে, এটা ঠিক হচ্ছে না, একটা বাচ্চাকে বিয়ের অনুষ্ঠানে যদি না নিয়ে আসা হয় সে কি করে আনন্দ করবে? তোমরা নিয়ে আসার ব্যবস্থা করো। এদিকে শঙ্খও তো উঠে পড়েছে ঘুম থেকে আর বাইরে জানলা দিয়ে বাইরে দেখতে থাকে, যেখানে কিনা ভানু কিছু লোকজনকে নিয়ে এসে, মানে পুলিশের ড্রেস পরিয়ে লোকজনকে নিয়ে এসে তাদের বুঝিয়ে দিতে থাকে কি করতে হবে। যা দেখার পর শঙ্খর একটু অবাকই লাগে। শঙ্খ তখন ভাবে, ওনার কাজ তো মানে পৌরোহিত্য করা, উনি পুরোহিত, উনি এইসব কাজে নিজেকে মানে যোগ দিচ্ছেন কেন নিজে? বুঝতে পারছি না। এই বিভা জ্যোতিদের সব ব্যাপারে দেখেছি আমি এই পুরোহিতটা থাকে। যাই তো, এগিয়ে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক আসলে কি। এরপরেই
ভানু সবাইকে বুঝিয়ে দিচ্ছিল কার কী কাজ দায়িত্ব পড়েছে। তখনই সবাই বলে, ঠিক আছে, চিন্তা করবে না, সব হয়ে যাবে। আরে গ্রাম থেকে এখানে এসেছি দারুণ অভিনয় করার জন্য, এটুকু না করতে পারলে হয়? এরপর যখন সবাইকে কাজ বুঝিয়ে দেয় তখনই শঙ্খ বলে, বাবা, আপনি তো দেখছি সবাইকেই বেশ ভালো কাজ বুঝিয়ে দিলেন। এমন করে বোঝাচ্ছিলেন মনে হচ্ছিল যেন সবটাই আপনার সাজানো একটা সুন্দর নাটক। ভানু ভাবে, কি বলবো আমি এখন, ভয় তো লাগছে। এই জন্য নিশা বলে বেশি কথা বলতে না, বেশি অ্যাক্টিং করতে না। ভানু তখন বলে যে দেখুন, আমার যেটুকু কাজ আমাকে তো করতেই হবে, আর আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য ভাবটা জমাচ্ছিলাম। আপনাদের প্রোটেকশন দেওয়াটা খুব জরুরি, আপনাদের উপর থেকে যে এক একটা ঝামেলা যাচ্ছে। শঙ্খ বলে, এক মিনিট, আপনি কি করে জানলেন যে আমাদের পরিবারের উপর থেকে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে? ব্যাপারটা তো মোটেও সুবিধার লাগছে না। ভানু তখন মনে মনে ভাবে, উফ, আমি আবারও একটা গন্ডগোল করতে যাচ্ছিলাম। এরপর ভানু বলে, দেখুন, আমি তো কিছুটা হলেও জ্যোতিষী, কিছুটা গণনা আমি করতে পারি, সেখান থেকেই বলতে পারেন। এই বলেই তাড়াতাড়ি করে কেটে পড়ে। অন্যদিকে ঋষি চলে এসেছে গায়ে হলুদের অনুষ্ঠানে। ঋষির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখনই শোভাদেবী বলে, আমাদের তো তাও আমি আছি, আমাদের যা আছে, মাসিমণি আছে, কিন্তু বিভাদের তো কেউই নেই। হ্যাঁ জানি বিভা একাই 100, কিন্তু তবুও একজন থাকলে অনেক বেশি ভালো হতো। এরপর ঋষির গালে মুখে পায়ে হলুদ মাখিয়ে দেয় আর সবাই অনেক মজা করতে থাকে। আর এদিকে উজি নিজের বাবার ছবি বার করে, দাদার ছবি বার করে, মায়ের ছবি বার করে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না মা, জীবনটা তো আরও অনেক সহজ হওয়ার কথা ছিল, তাহলে এরকমটা কেন হলো? বাবার কথাও মনে করতে থাকে উজি আর ভাবে, এরপর থেকে কি তুমি আমাকে আর তোমার যোগ্য মেয়ে বলতে পারবে বাবা? আমার যে সব কিছুই শেষ হয়ে গেল, কি করব আমি বুঝতে পারছি না। এদিকে নিশারও বেরোনোর সময় হয়ে যাচ্ছে। নিশা উজিকে বলে, উজি, তুই চিন্তা করবি না, আমি আছি তো, আমি সবটা সামলে দেব। তুই শুধু মন দিয়ে শেষ পর্যন্ত অ্যাক্টিংটা করে দা, তারপরে দেখিস আমি কতদূর কী করতে পারি। অন্যদিকে ঋষিও ভাবতে থাকে জ্যোতির কথা, আর নিশা ভাবে যেভাবেই হোক প্ল্যানটা তো সফল করতেই হবে। একদিকে 15 কোটি টাকা, আর একদিকে সমস্ত গয়না, টাকা পয়সা সব কিছু আমার হতে চলেছে, আর তার জন্য লাস্ট একটা কাজ বাকি আছে। এরপর নিশা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই উজি বলে, দিদি তুই কোথায় যাচ্ছিস? এখন আমার সাথে ঋষি ব্যানার্জির গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, এটা হয়ে যাওয়া মানে তো অর্ধেক বিয়ে হয়েই যাওয়া। আমার কিন্তু খুব ভয় লাগছে দিদি। নিশা তখন বলে, ভয় পাস না, আমি আছি, আমি সবটা সামলে নেব, তুই শুধু অ্যাক্টিং করে যা। এই বলেই বেরিয়ে যায়, কিন্তু টাইমে আর পৌঁছতে পারে না। বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে উজি আর ঋষি। উজিকে মালা পরিয়ে দেয় ঋষি। এরপর ঋষি অপেক্ষা করে কখন জ্যোতি তার গলায় মালাটা দেবে। জ্যোতি তো গলায় মালাটা দিয়ে দেয়, কিন্তু মালা নিয়ে ভাবতে থাকে কি করে সবটা করবে। তাহলে কি শেষ পর্যন্ত ঋষি ব্যানার্জিকে বিয়ে করতে চলেছে উজি?